নেতা সংগ্রাম সংগ্রাম জয় বাংলা। বিজয়ের এই মাসে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। শহীদ সাহেব কোথায় থাকেন জানি না, অন্যান্য নেতাদের বলেও কোনো ফল হয় নাই। কে কার খবর রাখে? মাখন যখন বাইরে যাচ্ছিল, ঠিক এই সময় দেখি হেকিম খলিলুর রহমান আমাকে দেখতে এসেছেন। তিনি জানেন না আমি অসুস্থ। খলিলুর রহমানকে আমরা খলিল ভাই বলতাম। ছাত্রলীগের বিখ্যাত কর্মী ছিলেন। আলিয়া মাদ্রাসায় পড়তেন এবং ইলিয়ট হোস্টেলে থাকতেন। ইলিয়ট হোস্টেল আর বেকার হোস্টেল পাশাপাশি, আমরা ঠাট্টা করে বলতাম ইডিয়ট হোস্টেল। খলিল ভাই আলিয়া মাদ্রাসা থেকে পাশ করে দিল্লিতে এসেছেন 1 বছর পূর্বে, হাকিম আজমল খাঁ সাহেবের হেকিমি বিদ্যালয়ে হেকিমি শিখবার জন্য। আমার অবস্থা দেখে তিনি বললেন, কি সর্বনাশ, কাউকে খবরও দাও নাই? তিনি মাখনকে বললেন, আপনার ডাক্তার ডাকতে হবে না, আমি ডাক্তার নিয়ে আসছি। আধ ঘন্টার মধ্যে খলিল ভাই একজন হেকিম নিয়ে উপস্থিত হলেন। তিনি আমাকে ভালোভাবে পরীক্ষা করে কিছু ওষুধ দিলেন। তাকে খলিল ভাই পূর্বেই আমার রোগের কথা বলেছিলেন। তিনি আমাকে বললেন, ভয় নাই, ওষুধ খাওয়ার পরে 3 বার আপনার পায়খানা হবে, রাতে আর কিছুই খাবেন না। ভোরে এই ওষুধটা খাবেন, বিকালে আপনি ভালো হয়ে যাবেন। তিনি যা বললেন তাই হলো। পরের দিন সুস্থ বোধ করতে লাগলাম। কনফারেন্সও শেষ হয়ে যাবে। খলিল ভাই আমাদের সাথেই 2 দিন থাকবেন। আমাদের দিল্লির সকল কিছু ঘুরে ঘুরে দেখাবেন। এই সময় আরেকটা ঘটনা ঘটল। বরিশালের নুরুদ্দিন আহমেদের সাথে আনোয়ার সাহেবের ঝগড়া হয়েছে। নুরুদ্দিন রাগ করে আমাদের কাছে চলে এসেছে। তার টাকা পয়সাও আনোয়ার সাহেবের কাছে। তাকে কিছুই দেয় নাই। একদম খালি হাতে আমার ও মাখনের কাছে এসে হাজির। বলল, না খেয়ে মরে যাব, দরকার হয় হেঁটে কলকাতা যাব, তবু ওর কাছে আর যাব না। এই নুরুদ্দিন সাহেবকেই মাখন ইসলামিয়া কলেজ ইউনিয়নের ইলেকশনে জেনারেল সেক্রেটারি পদে পরাজিত করেছিল। নুরুদ্দিনকে ছাত্ররা ভালোবাসত, কিন্তু সে আনোয়ার সাহেবের দলে ছিল বলে তাকে পরাজিত হতে হয়েছিল। আইএ পড়লেও দলের নেতা আমি ছিলাম। আমরা একই হোস্টেলে থাকতাম। বললাম, ঠিক আছে, তোমার ওর কাছে যাওয়া লাগবে না, যেভাবে হয় চলে যাবে। যদিও ওর জন্য টিকিট করার টাকা আমাদের কাছে নাই। 3 দিন থাকবো ঠিক হলো। খাবার খরচ বেশি, হোটেলে খেতে হয়। 2 দিনের মধ্যেই খলিল ভাইকে নিয়ে দিল্লির লালকেল্লা, দেওয়ানি আম, দেওয়ানি খাস, কুতুব মিনার, নিজামুদ্দিন আউলিয়ার দরগা, নতুন দিল্লি দেখে ফেললাম। কিছু টাকা খরচ হয়ে গেল। হিসাব করে দেখলাম 3 জনের টিকিট করার টাকা আমাদের নাই। 2খানা টিকিট করা যায়, কিন্তু না খেয়ে থাকতে হবে। খলিল ভাই একমাত্র বন্ধু, তবে তিনি তখনও ছাত্র, তার কাছেও টাকা পয়সা নাই। যা হোক, আর দেরি না করে
স্টেশনে এসে হাজির হলাম। তিনজনে পরামর্শ করে ঠিক করলাম একখানা টিকিট করব এবং কোনো সার্ভেন্ট ক্লাসে উঠে পড়ব। যদি ধরা পড়ি, হাওড়ায় একটা বন্দোবস্ত করা যাবে। প্রথম শ্রেণীর প্যাসেঞ্জারদের গাড়ির সাথেই চাকরদের জন্য একটা করে ছোট্ট গাড়ি থাকে। সাহেবদের কাজকর্ম করে এখানে এসে থাকে চাকররা। দিল্লি যাওয়ার সময় আমরা ইন্টার ক্লাসে যাই। এখন টাকা ফুরিয়ে গেছে, কি করি? একখানা তৃতীয় শ্রেণীর টিকিট কিনলাম হাওড়া পর্যন্ত, আর দুইখানা প্ল্যাটফর্ম টিকিট কিনে স্টেশনের ভিতরে আসলাম। মাখনের চেহারা খুব সুন্দর, দেখলে কেউই বিশ্বাস করবে না চাকর হতে পারে। আমরা শুনলাম খান বাহাদুর আব্দুল মোমেন সাহেব এই বগিতে যাবেন। নুরুদ্দিন খোঁজ এনেছে। ভাবলাম বিপদে পড়লে একটা কিছু করা যাবে। নুরুদ্দিনকে খান বাহাদুর সাহেব চিনতেন, তিনি রেলওয়ে বোর্ডের মেম্বারও ছিলেন। আমরা তার গাড়ির পাশের সার্ভেন্ট ক্লাসে উঠে পড়লাম। মাখনকে বললাম, তুমি উপরে উঠে শুয়ে থাকো, তোমাকে দেখলে ধরা পড়ব। এই সকল গাড়িতে বোধহয় কোনো রেলওয়ে কর্মচারী আসবে না। নুরুদ্দিনকে সামনে দিব যদি কেউ আসে। একবার এক চেকার সাহেব জিজ্ঞাসা করলেন, তোমরা কোন সাহেবের লোক? নুরুদ্দিন ঝট করে উত্তর দিল, মোমেন সাহেব কা। ভদ্রলোক চলে গেলেন। কিছু কিছু ফল ফলাদি নুরুদ্দিন কিনত, আমরা তিনজন খেতাম। ভাত বা রুটি খাবার পয়সা নাই। তিনজনে ভাত খেতে হলে তো 1 পয়সাও থাকবে না। আজ এ পর্যন্ত।